আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক, HM ইনস্টিটিউশন, স্কুল অ্যান্ড কলেজ, করুটিয়া, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষার্থী 2021 সালের পরিণতি ও নাগরিকতা বিষয় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছ তোমাদের পরীক্ষার জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে সেই সংক্ষিপ্ত সিলেবাসে কী আছে তা জানিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও, পরিণতি ও নাগরিকতা নবম ও দশম শ্রেণীর আমি অঙ্কন করে রেখেছি সূচিপত্রের ভিতর। প্রথম অধ্যায় নাগরিকতা অর্থাৎ পরিণতি ও নাগরিকতা। চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের নাগরিক চেতনা। অর্থাৎ 1, 2, 3, 4, 5 বইয়ের ভিতর 11টি অধ্যায় আছে। এর মধ্যে 5টি অধ্যায়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি আজকে তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা কি এই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বই সাথে রাখলে তোমরা আরও বেশি উপকৃত হবে। আমি পরিণতি ও নাগরিকতা বিষয়ে এখন পরিচিত হব। প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমরা এই অধ্যায়ে জানতে পারব পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে। কিন্তু আজকের ক্লাসে আলোচনার বিষয় পরিণতি ও নাগরিকতা। পরিণতি ইংরেজি শব্দ সিভিক্স। সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক, সিটিজেন, আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র, সিটি স্টেট। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য, মানে দুটি ছিল একই বিষয়, আলাদা ছিল না। ওই সময় গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদেরকে নাগরিক বলা হতো। দাস, মহিলা ও বিদেশিদের এর সুযোগ ছিল না। নাগরিকের আচরণ ও কার্যাবলী নিয়ে আলোচনাই ছিল পরিণতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে পরিণতিতে নগর বিষয় যে আলোচনা হয় সেটা হচ্ছে নাগরিকতা। ইংরেজি শব্দ সিভিক্স, এর দুটি অংশ, একটা হলো সিভিস আর একটা হলো সিভিটাস, অর্থাৎ নগর রাষ্ট্র, আর একটা হচ্ছে নাগরিক। তৎকালীন সময়ে শুধুমাত্র পুরুষ শ্রেণীর লোকেরা নগর রাষ্ট্রের কাজ করার সুযোগ পাইত। এই জন্য শুধু পুরুষেরাই রাষ্ট্রের নাগরিক ছিল। দাস, মহিলা ও বিদেশিদের এর সুযোগ ছিল না।
এই জন্য তারা রাষ্ট্রের নাগরিক ছিল না। তাহলে তোমরা জেনে রাখবে যে পরিণতির ও নাগরিকতার শুরুর দিকে শুধুমাত্র রাষ্ট্র কাজে পুরুষরাই অংশগ্রহণ করতে পারতো, আর পুরুষরাই নাগরিক ছিল, অন্যেরা নাগরিক ছিল না। বর্তমানে একদিকে নাগরিকের ধারণার পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে। তবে আমাদের মোট জনসংখ্যা যদিও বর্তমানের হিসাবে নেয়, এটা এর আগের আদমশুমারির হিসাবের 15 কোটি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাদের বয়স, তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই। যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণত নাগরিকতার বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নাগরিকতা বলতে বোঝাচ্ছে যে যাদের 18 বছর বয়সের নিচে তারা জনপ্রতিনিধি হতে পারবে না, আবার ভোটও দিতে পারবে না। এই জন্য তাদেরকে নাগরিক বলা হয় না। নাগরিকের যে মর্যাদা তারা তা পায় না। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণত নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইটের সংজ্ঞায় আমরা জানতে পাচ্ছি যে পরিণত হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সকল বিষয় নিয়ে আলোচনা করে। অতীত মানে পূর্বের বিষয়, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুটি অর্থে আলোচনা করা যায়। একটা হচ্ছে ব্যাপক অর্থে, পরিণতির নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার, কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আর সংকীর্ণ অর্থে অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। আমরা এখন পরিণতির বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এক, নাগরিকের অধিকার ও কর্তব্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক অধিকার ভোগ করি, তেমনি আমাদেরকেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদেরকে শিক্ষিত করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান ইত্যাদি। নাগরিকের অধিকার ও কর্তব্য পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। তাছাড়া সুনাগরিকতার বৈশিষ্ট্য, সুনাগরিকতার অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায়ে পরিণত নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিকের অধিকার ও কর্তব্য অর্থাৎ ব্যক্তি হিসাবে আমার রাষ্ট্রের প্রতি অধিকার আছে কি আর কর্তব্য আছে কি। এখন অধিকার কি? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মৌলিক অধিকার, এগুলো হচ্ছে আমাদের অধিকার। যেমন রাষ্ট্রের কোনো ব্যক্তি যদি সম্পদশালী না থাকে, ভূমিহীন থাকে, সে পঙ্গু থাকে, সে যদি খাওয়া দাওয়ার তার ব্যবস্থা না থাকে, তাহলে রাষ্ট্র দায়িত্ব নেবে, তাকে খাবার দিবে, থাকতে দিবে,
এগুলো হচ্ছে তার অধিকার। আবার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মান্য করা, সঠিক সময়ে কর প্রদান করা, সন্তানদের লেখাপড়া করা, সততার সঙ্গে ভোটদান। নাগরিকের অধিকার ও কর্তব্য পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। আবার সুনাগরিকতাও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। 2. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। নাগরিক জীবনে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল ইত্যাদি। এদের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলী, পরিণতি ও নাগরিকতার বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান, জনমত প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচনার বিষয়। পরিণতির আলোচনার বিষয়ের মধ্যে যে সকল বিষয় রয়েছে তা হচ্ছে, যেমন আমরা পারিবারিক জীবনযাপন করি, পারিবারিক জীবনযাপনের পর আমরা সামাজিক জীবনযাপন করি, সামাজিক জীবনযাপনের পর আমরা প্রথমে গ্রাম, তারপরে রাষ্ট্র, এইভাবে জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিকভাবে আমরা একে অপরের সাথে মিশে যাই। 3 হচ্ছে নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। ঠিক তেমনি নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে এখানে আমরা দেখছি ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয়, আর জাতীয় হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসক বিভাগ, আর আন্তর্জাতিক বিষয় হচ্ছে কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি। অর্থাৎ এসব স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন, কার্যাবলী, অবদান ও নাগরিকের সাথে এইসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণতি ও নাগরিকতা বিষয়ে আলোচনা করে। 4. নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণতি ও নাগরিকতা বিষয়টি নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। যেমন অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ, এসবের উপর ভিত্তি করে পরিণত নাগরিকতা বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম পরিণতি ও নাগরিকতা বিষয় সম্পর্কে এবং পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু সম্পর্কে। আমরা পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে একজন ব্যক্তি রাষ্ট্রের নাগরিক হতে হলে তার ন্যূনতম কত বয়স হতে হয়, সে কি অধিকার ভোগ করবে, সে কি কর্তব্য পালন করবে। আর পূর্বে নাগরিকদের অবস্থা কেমন ছিল, দাস মহিলারা নাগরিকের অধিকার ভোগ করতে পারত না, অর্থাৎ তারা নাগরিকতার স্বীকৃতি পেত না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বই অনুসরণ করবে, আমি যে বিষয়ে আলোচনা করলাম বাড়িতে আরও দেখবে। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।